আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার যে ভাষণটা হলো, সেই ভাষণটা নিয়ে উনি অনেক বড় ভাষণ দিয়েছেন, অনেকগুলি ইস্যু নিয়ে এসেছেন। সবগুলি নিয়ে আলোচনা করা যায়, কিন্তু আমি সবগুলি নিয়ে আলোচনা করব না। আমি তাৎক্ষণিকভাবে কেবল নির্বাচনের তারিখ নিয়ে দু তিনটা কথা বলতে চাই। উনি ঘোষণা করেছেন যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের শুরুর দিকের যে কোনো একদিন নির্বাচন হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য ওনাকে ধন্যবাদ দিতে হবে, এই কারণে যে উনি অনেক বলা হওয়ার পর উনি একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। আগে তো একটা অনির্দিষ্ট অবস্থা ছিল, মানুষ বুঝতে পারছিল না কবে নির্বাচন হবে। এই তারিখ দেওয়াটা আমি মনে করি একটা পজিটিভ দিক। কিন্তু পাশাপাশি আমি এটাও বলতে চাই যে এপ্রিলের ফার্স্ট উইক কেন, এপ্রিলের মাঝামাঝি কেন, মাঝামাঝি সময় প্রথমার্ধ কেন, ওই সময় করলে কি লাভ, অথবা এর আগে করলে কি ক্ষতি, জানুয়ারিতে করলে কি ক্ষতি, জুনে করলে, জুনে প্রথমে করতে চেয়েছিলেন জুন পর্যন্ত, ওটাকে এগিয়ে এনে এপ্রিল করেছেন, এটা একটা পজিটিভ দিক, কোনো সন্দেহ নেই। কিন্তু তার আগে কেন নয়? উনি বলেছিলেন, আগের থেকে বলেছিলেন যে ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো যা চাইবে, যেভাবে চাইবে উনি সেভাবেই নির্বাচনের কথা বলবেন। উনি যখন জাপান গেলেন, জাপান যে উনি বললেন যে একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়। তারপরে ঐক্যমত্য কমিশনের যে সভাটা হলো, দ্বিতীয় পর্যায়ের সভা, সেখানে তার সঙ্গে প্রায় 28টা রাজনৈতিক দল দেখা করেছে, এবং এই 28টা দলের মধ্যে 25টা দলই বলেছে তারা ডিসেম্বর কিংবা তার আগে নির্বাচন চায়। আর আমি পরে শুনেছি, 3 তারিখে আমি দেখলাম একটা অনুষ্ঠানে, জামাতের পক্ষ থেকে বলা হলো তারা এপ্রিলের মধ্যে নির্বাচন চায়। বিষয়টা কি দাঁড়ালো? প্রধান উপদেষ্টা জামাতের পক্ষ নিলেন, বিএনপি সহ আর বাংলাদেশের যে 25টা দল, নিবন্ধিত দল, বললেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। উনি সেটাকে উপেক্ষা করলেন। কেন করলেন? এটা কি ইচ্ছাকৃত? আমার মনে হয় এটা ইচ্ছাকৃত। উনি বিএনপিকে বোঝানোর চেষ্টা করলেন, তোমরা যত কিছুই বলো না কেন, তোমাদের কথা কোনো গুরুত্ব আমার কাছে নেই, আমি যেভাবে চাইবো সেভাবে হবে ইলেকশন। এবং উনি এপ্রিলের মধ্যে, কেন এপ্রিল, এপ্রিলে কি সুবিধা, কেন এপ্রিলে পারলে ডিসেম্বরে পারবেন না, এই ব্যাখ্যাটা কিন্তু ওনার এই বিরাট ভাষণে আমি কোথাও পেলাম না। এবং ওনার যে ভাষণ, উনি কেন করিডোর দিতে চাচ্ছেন, করিডোর মানে আপনার এই মানবিক চ্যানেল যেটা, সেটা কেন দিতে যাচ্ছেন, উনি কেন বন্দর ভাড়া দিতে যাচ্ছেন, উনি হজ কিভাবে করাচ্ছেন, উনি কিভাবে আরো কি কি কাজকর্ম করছেন, এগুলো যে ফিরিস্তি দিলেন, এটা আমরা আগেও দেখেছি। প্রত্যেকটা সরকারের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করতো, যে তারা সব ফিরিস্তি দিতেন, যে তারা কি কি করেছেন। ভাই, সরকারে যদি থাকেন, ওনাদের ফিরিস্তি দেওয়ার কোনো দরকার নাই। এই টেকনিকটাই মনে করি অপ্রয়োজনীয় টেকনিক। পৃথিবীর অন্য কোনো দেশে ফিরিস্তি দেয় বলে আমার কাছে মনে হয় না। আপনি কি করেছেন সেটা আপনি বলার দরকার পড়ে না, এটা তো আমরা জানি। আপনি যে কাজটা করেছেন, ওই কাজটা তো এই দেশের জনগণের জন্যই করেছেন। এদেশের জনগণ হিসেবে আমরা সেটা টের পাই না? আমাদের তো টের পাওয়ার কথা। যদি আমরা টের পাই, সেটা আপনি বলার দরকার নাই। আর যদি আমি টের না পাই, তাহলে আপনি বলে কি লাভ? বাট উনি সে আগের পদ্ধতিতে কিন্তু ভাষণটা দিলেন, উনি কি কি করেছেন, কি করলে কি হবে, কি হতে পারে, এগুলো সব বললেন। কিন্তু এগুলো ওনার মূল কাজ ছিল না। আসলে ওনার মূল কাজ হলো নির্বাচন। উনি তার সঙ্গে যুক্ত করেছেন বিচার এবং সংস্কার। সংস্কার উনি কখনোই শেষ করতে পারবেন না, এটা কখনো সম্ভব না। কারণ সংস্কারগুলি কি হবে, এগুলি সংস্কার প্রস্তাবনা আকারে থাকবে। উনি এটা বাস্তবায়ন কিভাবে করবেন, কোন আইনে বাস্তবায়ন করবেন? উনি বাস্তবায়ন করলেন, পরবর্তী সরকার এসে মানলো না, সংস্কার হলো? এই দেশের মানুষ সংস্কার পেল না তো। পরবর্তীতে যারা ক্ষমতায় আসতে পারে বলে এখন পর্যন্ত সাধারণ মানুষ ভাবছে, তাদের কথা তো উনি রাখেন নাই। এখন এই যে আপনি বিএনপির কথা রাখলেন না, তাহলে যদি বিএনপি ক্ষমতায় আসে, তো বিএনপি কি আপনার করে যাওয়া কাজগুলিকে অনার করবে? যদি না করে, আপনি কি করতে পারবেন তখন? কাজে কিন্তু মাঝখান থেকে কি হলো, এই কাজগুলো করতে যে আপনি আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, তাদের প্রত্যাশার মৃত্যু ঘটালেন, আমাদের দুর্ভোগের মধ্যে ফেলে দিলেন। কাজে এতে লাভটা কি? আমার কি যেন মনে হয় যে এটা হলো কি, ম্যাক্সিমাম রাজনৈতিক দল, ম্যাক্সিমাম সাধারণ মানুষ, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে উনি ইগনোর করলেন, অবহেলা করলেন। এবং অবহেলা করে উনি বুঝালেন যে তোমরা সবাই যা চাও সেটা হবে না, আমি একা যা চাই তাই হবে। উনি নিজেকে সংখ্যাগরিষ্ঠ জনগণের, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করালেন। কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, ওনার তো বয়স হয়েছে না,
পৃথিবী থেকেও যাওয়ার সময় হয়ে গেছে। উনি তো আর অনন্তকাল বাঁচবেন না, পৃথিবীর কেউ অনন্তকাল বাঁচে না, এটা আল্লাহর দুনিয়ার নিয়ম না। উনি যখন চলে যাবেন, উনি কি নিয়ে যাবেন? অথচ ওনার সুযোগ ছিল, কিন্তু ওনার সুযোগ ছিল। উনি এমনিতে সম্মানিত ব্যক্তি, নোবেল পেয়েছেন, অনেক সম্মানিত, যেভাবে পেয়েছেন তো অনেক সম্মানিত ব্যক্তি। এখন উনি কিন্তু সমস্ত রাজনৈতিক দলের মাথার মণি হয়ে থাকতে পারতেন, এই দেশের মানুষের মাথার মণি হয়ে থাকতে পারতেন, মানুষটাকে মাথায় করে রাখতেন, যদি উনি জনমতকে সম্মান দেখাতেন। এবং জনমতকে সম্মান দেখানোর সর্বশেষ সুযোগটাও উনি আজকে নষ্ট করলেন। এতদিন যা বলেছেন বলেছেন, উনি যদি বলতেন যে আমি ডিসেম্বরে নির্বাচন দেব, তাহলে সমস্ত দেশের মানুষ ওনাকে সম্মান করতো এবং বলতো উনি যা করেছেন ভালো করেছেন। এবং ডিসেম্বরে আসতে 6 মাস বাকি আছে, এই 6 মাসে ওনার এই সংস্কার প্রস্তাবনাগুলি কি এক জায়গায় আনা যাবে না? আর এক গো ধরেছেন বিচার সম্পন্ন করবেন, আপনি বিচার সম্পন্ন করতে পারবেন? লুৎফুজ্জামান বাবু সাহেবের কথা মনে আছে, এই ভদ্রলোকের ফাঁসির আদেশ হয়েছিল আরো 13 বছর আগে, সেই ফাঁসিকে বাস্তবায়ন করা গেছে, কেউ করতে পারছে? পায়নি তো। এটাই স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া। বিচারে তো তাড়াতাড়ি হবে না, বিচার তো দেরি হবে। তাহলে উনি এই 7 মাসে 8 মাসের মধ্যে কি বিচার করবেন? সেই এরকম যে তৈরি করে বিচার করতে চান, সেটা কি আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হবে? বিচারের নামে এই দেশে এখন কি চলছে এটাকে আমরা দেখছি না। একটা হত্যা প্রচেষ্টা হয়েছে, হত্যা হয় নাই কিন্তু, একটা হত্যা প্রচেষ্টা হয়েছে বলে বলছেন, তার জন্য 200-300 লোককে আসামি করছেন, সমস্ত শিল্পীদেরকে আসামি করছেন, করে করে আবার জেলে ঢুকাচ্ছেন, তাদের আবার জামিন হচ্ছে না। এগুলো আমরা দেখছি না। মাঝখানে আমরা ডেভিড বার্গম্যানের একটা লেখা পড়লাম, উনি এটাই বলেছেন কিন্তু, যে বিনা মানে আপনার কারণে এই যে জামিন দেওয়া, বিনা তদন্তে তাদের জামিন, বিনা তদন্তে গ্রেপ্তার করা, জামিন না দেওয়া, এগুলি কোনো সুবিচারের নমুনা নয়। এবং এটা ওনার আমলে হচ্ছে, এই ইউনূস সাহেবের আমলে হচ্ছে, মব কালচার ইউনূস সাহেবের আমলে হচ্ছে। এগুলি কি ভালো কিছু? ভালো কিছু না। এবং এটাকে উনি আরো দীর্ঘায়িত করতে চাচ্ছেন। আমি জানি না শেষ পর্যন্ত বিএনপি কি করবে। আমি মনে করি বিএনপির সংঘাতে না যাওয়া ভালো। বিএনপি আজকে আলোচনায় বসেছে, হয়তো আমার এটা প্রচারিত হতে হতে বিএনপির সিদ্ধান্ত আমরা জেনে যাব, কি হবে আমি জানি না। কিন্তু আমি মনে করি উনি যখন গো ধরেছেন, দেশটাকে যেন সংঘাতের দিকে কেউ নিয়ে না যায়, আমরা সংঘাত চাই না। উনি যখন গো ধরেছেন, আমি মনে করি বিএনপি কি করবে আমি জানি না, তবে আমি মনে করি এটা নিয়ে সংঘাতের দিকে যাওয়া প্রয়োজন নাই। নির্বাচনটা হোক, শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হোক। আরেকটা কথা বলে শেষ করি, সেই নির্বাচন ডক্টর ইউনূসের অধীনে হয়। ডক্টর ইউনূস সাহেব এ পর্যন্ত যত কাজ করেছেন, সেই এনসিপির গঠন থেকে শুরু করে আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করা পর্যন্ত, উনি কিন্তু নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। ম্যাক্সিমাম দলের কাছে ওনার গ্রহণযোগ্যতা আমি মনে করি সেই পর্যায়ের নাই। ওনাকে নিরপেক্ষ বলা যাবে না। আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।